বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় এক হতভাগা স্বাস্থ্যকর্মীর নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগের বিষয়টি আপনি শত শত প্রতিষ্ঠান খুলে রাখছেন, তাদেরকে পড়াচ্ছেন, আপনি জনবল তৈরি করছেন, আপনি নিয়োগ দিচ্ছেন না। জুলাই যোদ্ধারা ট্রিটমেন্ট পাচ্ছেন না, বিলম্ব হচ্ছে, কর্মচারীদের সঙ্গে এক ধরনের টানাপোড়েন বা দূরত্ব বা কথা কাটাকাটি, সব পক্ষেরই এখানে সমান ভূমিকা রাখা দরকার। সবাইকে দিন শেষে মনে রাখতে হবে, আমি যাদের সাথে ঝামেলা করছি সেই হাসপাতালে আসলে আমাকে দিন শেষে যেতে হবে। সরকারের কেন্দ্রীয়ভাবে পুরো তাদের অভিযোগগুলো শোনা, সেই জায়গাটিতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। তবে একটি বিষয় তারা বারবার যেটা বলছেন যে তাদের কর্মসংস্থানের বিষয় নিয়ে এই সরকার আসলে কোনো ধরনের কর্ণপাত করছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মেডিভয়েসের নিয়মিত আয়োজন মেডিভয়েস নিউজ রুমে। দর্শক, মেডিভয়েস নিউজ রুমে আমরা সপ্তাহ জুড়ে স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজকেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, আর আমাদের এই আলোচনায় অতিথি হিসেবে যুক্ত রয়েছেন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসান মিসবাহ। মিসবাহ ভাই, আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। মিসবাহ ভাই, আমরা আলোচনা শুরু করতে চাই। আপনি গণমাধ্যমের খবরে আপনি নিশ্চয়ই জানেন যে 6 মাস ধরে বেতন না পেয়ে কর্মবিরতি দিয়েছে জাতীয় কিডনি ইনস্টিটিউটের ডায়ালিসিস বিভাগের স্বাস্থ্যকর্মীরা, এবং এতে ডায়ালিসিস সেবা কয়েক ঘন্টার জন্য বন্ধ হয় এবং এদের চরম ভোগান্তিতে পড়ে সাধারণ রোগীরা। আমি আপনার কাছে একটু জানতে চাই যে 6 মাস ধরে বেতন না দেওয়ার মতো পরিস্থিতি এটা সৃষ্টি হলো কেন? এখানে দায়টা মূলত কার? কিডনি ডায়ালিসিস খুবই জরুরি একটি সেবা। এই সেবাটি দেওয়ার ক্ষেত্রে সরকারের অনেক ধরনের ঘাটতি আছে বা জটিলতা আছে বা নানান ইস্যু আছে, ফলে সরকার এই সেবাটি ভারতীয় একটি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড তাদের কাছ থেকে এই সার্ভিসটি কেনে। এখানে রোগীদের 400 টাকা দিতে হয়, বাকি একটি 2500-এর বেশি টাকা এখানে সরকার ভর্তুকি দেয় রোগী প্রতি। তো যেহেতু সরকারি অবকাঠামো নাই কিংবা সরকারিভাবে এই সুবিধা নাই, সেই ক্ষেত্রে সরকার স্যান্ডোরের কাছ থেকে এই সেবাটি বেশ কয়েক বছর ধরে কিনছে। তো স্যান্ডোর বছরে 2 বার করে সরকারের কাছে বিল সাবমিট করে, প্রতি বছরের জুনে একবার, জানুয়ারিতে একবার। অর্থাৎ গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসের বিল তারা সাবমিট করেছেন, এবং জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেই বিলটি হয়তো জুনে গিয়ে তারা সাবমিট করবেন। তারা বলছিলেন যে যেহেতু তাদের বকেয়াটি দীর্ঘদিন বাকি, তারা তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারছেন না, এবং কর্মকর্তা কর্মচারীরাও তারাও সেন্ট্রাল কাছ থেকে 3 মাস বেতন পাননি। এই অবস্থায় মূলত তারা আসলে ধর্মঘটে গেছেন, এবং সেখানে রোগীদের অবশ্যই অনেক ভোগান্তি হয়েছে। কয়েক ঘন্টা এই সুবিধা বন্ধ ছিল, পরে সরকারের হস্তক্ষেপে সেটি আবারও চালু হয়েছে, এবং আগামী রোববার পর্যন্ত তারা সরকারকে বলেছেন এর মধ্যে, অর্থাৎ রোববার যদি এই সমস্যার সমাধান না হয় বা তারা বিল না পান, তাহলে তারা আবারও ধর্মঘটে যাবেন। ডায়ালিসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা। একজন রোগীর যে সময়ে ডায়ালিসিস নেওয়া দরকার, সেখান থেকে যদি 1-2 ঘন্টা বা তার বেশি সময় যদি দেরি হয়, রোগীর শ্বাসকষ্ট বা শারীরিক নানা জটিলতা তৈরি হয়, এবং রোগীরা সেটা অনেকে যারা বয়স বেশি বা অন্যান্য রোগ আছে, এই সমস্যাটি তারা আসলে নিতে পারেন না। ফলে এটি আসলে 1 মিনিটের জন্য বন্ধ থাকার কোনো সুযোগ নেই, এবং সরকারের অবশ্যই সেই ব্যবস্থাটি করা উচিত যাতে স্যান্ডোরও তারা তাদের বিল পায় এবং রোগীরাও যাতে কোনোভাবে সেবা বঞ্চিত না হয়। আপনি এই খবরটি, এই তথ্যটি অবশ্যই জানেন হয়তো যে প্রায় দেশের কিডনি ডায়ালিসিসের সেবা আছে, এখানে প্রায় 10% কিন্তু এই ভারতীয় প্রতিষ্ঠানটি তাদের মাধ্যমে হয়ে থাকে। তো এখানে কর্তৃপক্ষের তদারকির কোনো ঘাটতি রয়েছে কিনা, যে এরকম কেন 6 মাস কেন বন্ধ থাকবে? এটা তো একটা মানবেতর জীবনযাপন জোগাড় করার কথা। 6 মাস ধরে কর্মচারীরা এই 3 মাসের কথা বলে যে একটানা 3 মাস তারা পাচ্ছে না। তদারকির কোনো ঘাটতি দেখেন কিনা এখানে? ঠিক তদারকি না, তারা বিল সাবমিট করেছেন। সরকারি বিলগুলো যে প্রসেসে হয়, এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা।
বিল বিভিন্ন দপ্তরে যাচ্ছে এবং আমরা দেখছি যে বেশ কিছু কেনাকাটার ক্ষেত্রেও এবং সরকারি বিল বা এই টাকাগুলো পাওয়ার ক্ষেত্রে সরকারও নানা ধরনের চেক করে যে কোথাও কোনো ধরনের এখানে বাড়তি বিল করা হয়েছে কিনা বা কোথাও এখানে জটিলতা বা ঝামেলা হয়েছে কিনা সেটি আসলে চেক করেই দেয়। সেটি করতে গিয়ে আসলে লম্বা সময় লাগানো হয় এবং আমার ধারণা অনেক কিছুই আসলে যারা এই প্রক্রিয়াগুলোর সঙ্গে জড়িত তারা আসলে রোগীদের পালসটুকু বা রোগীদের কষ্টটুকু তারা ফিল করতে কম পারেন। এই ডায়ালিসিস সেবা বন্ধ হয়ে গেলে কি হবে, বা এর আগেও কিন্তু কয়েকবার বন্ধ হয়েছে। স্যান্ড্রোকে বা তাদের কর্মচারীরা আন্দোলনে গিয়ে মানে এটা প্রতি বছরই বলা যায় যে 2-1 বছর পরই এই ধরনের ইস্যু তৈরি হয়, বিল বন্ধ হয়, সরকার এগিয়ে আসে, তড়িঘড়ি করে আবার বিলটি দেওয়া হয়। কিন্তু কথা হচ্ছে যে আমার বিলটি এই প্রতিষ্ঠান যখন পাওয়ার কথা নিশ্চয়ই আমি তখনই সেটি পরিশোধ করব। সেক্ষেত্রে নানান ধরনের জটিলতায় এই সেবাদানকারী প্রতিষ্ঠানকে পড়তে হয় এবং রোগীদের মানে যন্ত্রণাটুকু কতটুকু বোঝেন কর্তা ব্যক্তিরা সেটিও আসলে একটা প্রশ্ন। আর এই সমস্যা ধরলাম 1 বছর 2 বছর হয়, এটি তো প্রায়ই হয়। বিল বন্ধ, তারা সেবা বন্ধ করে দেয়। একদিক থেকে সেবা বন্ধের পক্ষেও কোনোভাবে না। স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলছিলেন যে তারা এখানে ব্যবসা করতে এসে তাদেরও তো এই বিনিয়োগটুকু থাকা দরকার যে বিল না পাওয়া পর্যন্ত তারা সেই সেবাটি চালিয়ে যাবেন, বা রোগীদেরকে কোনোভাবে জিম্মি করা যাবে না। রোগীদের জিম্মি করা যাবে না, সেবা বন্ধ করা যাবে না, সেটি এক ধরনের যেমন বাস্তবতা, তেমনি আমলাতান্ত্রিক যে জটিলতা আছে সেই প্রতিষ্ঠানে বিল পাওয়ার ক্ষেত্রে সেটিও আসলে আমাদের নিরসন করা দরকার। আমি আপনার কাছে একটু সাধারণ প্রশ্ন এই ডায়ালিসিস বিষয়ে একটু রাখতে চাই যে এইটা উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর এক গবেষণা বলছে দেশে ডায়ালিসিস করাতে গিয়ে 93% রোগী আর্থিক সংকটে পড়েন এবং এখানে একটি টাকার পরিসংখ্যান দেখা যাচ্ছে এরকম যে প্রতি মাসে সর্বনিম্ন 6,690 টাকা থেকে সর্বোচ্চ 2 লাখ টাকারও অধিক এখানে খরচ হয়। তো এই কিডনি ডায়ালিসিস করাতে গিয়ে রোগীর কি মানে অবর্ণনীয় যন্ত্রণা রোগী এবং রোগীর স্বজনদের পোহাতে হয়। আসলে সরকারি প্রতিষ্ঠানগুলোর আস্থার জায়গা কবে ফিরে আসবে এই বিষয়গুলো একটু যদি আপনি বলেন। দেখুন, বছরে কত মানুষের কিডনি বিকল হয় আমরা শুনে আসছি বহু বছর ধরে, এই সংখ্যাটি 40,000-এর মতো। কিন্তু বাংলাদেশে 40,000 কিডনি বিকল রোগীকে সেবা দেওয়ার ওই পরিমাণ ফ্যাসিলিটি কিন্তু বাংলাদেশ সরকারের নাই। ফলে একটা বড় অংশকেই যেতে হয় বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে। তো সরকারি সেবা কেন্দ্রগুলো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তারা সেবা দিচ্ছে, বাট চাহিদার তুলনায় অনেক কম এবং সিরিয়াল এত দীর্ঘ যে এই প্রতিষ্ঠানে তারা যদি সিরিয়াল দিয়ে সেবা নিতে যান রোগী হয়তো মারা যাবে। ফলে যেটি হয়, রোগীদের তো জীবন বাঁচাতে হবে, তারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ছোটেন। তো বেসরকারি প্রতিষ্ঠান 2,000 টাকা থেকে নিয়ে 4-5,000 টাকা পর্যন্ত তাদের ফ্যাসিলিটি অনুযায়ী রোগীদেরকে ব্যয় করতে হয়। কিডনি ডায়ালিসিস নিয়ে নিউজ করতে গিয়ে মাঝে অনেকগুলো রিপোর্ট করেছি, এরকমও হয় যে আমার যদি সামর্থ্য থাকতো আমার সবটুকু এই রোগীদের জন্য দিয়ে দিতাম। প্রত্যেকটা রোগী এক একটা করে গল্প। সরকারি হাসপাতালে যারা গেছেন সেখানে ধরলাম যে সেবা মানে ডায়ালিসিস ফি 400 টাকা, কাউকে যদি মানে সপ্তাহে 2 বার নিতে হয় বা সপ্তাহে 1 বার নিতেই হয়, বিভিন্ন রোগী বিভিন্ন মতো, তাহলে একজন রোগীর ডায়ালিসিস ফি, তার যাওয়া আসা এবং ডায়ালিসিস সুবিধা ম্যাক্সিমাম হচ্ছে রাজধানী কেন্দ্রিক। আমরা জেলা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক এই সুবিধা বা অনেক বিভাগেও এত ভালো ফ্যাসিলিটি আমরা করতে পারি নাই। তাহলে সব রোগীকে একটা ভাড়া দিয়ে ঢাকায় এসে তাদেরকে সেবাটা নিতে হচ্ছে। অনেক রোগী পেয়েছি যারা বাড়ি বিক্রি করেছেন, গরু বিক্রি করেছেন, জায়গা জমি বিক্রি করেছেন। এমন অবর্ণনীয় অবস্থায় তারা এত কষ্টের মধ্যে তারা পড়েন যে, এবং নিউজ করে আসবার পর কয়েকটা দিন মাথার মধ্যে থেকে সরানো যায় না যে এত কষ্ট মানুষগুলার। অনেক মানুষ তো আবার বাংলাদেশে আরেকটা মানে খুবই বাজে দিক হচ্ছে ডায়ালিসিসের মান পৃথিবীর আমার মনে হয় যে অনেক দেশের তুলনায় অনেক খারাপ। উন্নত বিশ্বে বা ভালো মানে অনেক দেশেই একজন রোগী ডায়ালিসিস নিয়ে উনি সব ধরনের স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। বাংলাদেশে ডায়ালিসিসের মান খারাপ হওয়ার কারণে যারা ডায়ালিসিস নেন ওরা আসলে তারা
সব কাজ করতে পারেন না, ভারী কাজ যেগুলা, কিংবা অনেকে তো চাকরি ছেড়ে দিয়ে শুধু জীবন বাঁচার জন্য ডায়ালিসিস নেন, বাসায় বসে থাকেন, তার বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে মানে চলেন। শুধু একদিকে যেমন ডায়ালিসিসের মান খারাপ, তারা মানে এটা কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চাকরি থেকে তাদেরকে সরে যেতে হচ্ছে, তারা কাজ করতে পারছে না। আর একটা বড় অংশ কিন্তু মারা যায়, ডায়ালিসিসের খরচ তারা চালাইতে পারে না, এবং এক পর্যায়ে গিয়ে রোগীরা হঠাৎ মানে মৃত্যুবরণ করে। আমি একটি গল্প বলি। গত বছর শুরুর দিকে একটি হাসপাতালে একজন মানুষের সাথে আমার পরিচয় হয়। উনি ডায়ালিসিস কিডনি বিকল হবার পরে তিনি একটি হাসপাতালে ডায়ালিসিস নিতে নিতে তার এমন অবস্থা হয়েছে যে ওই হাসপাতালেই তিনি নিয়মিত থাকতেন। ছোট্ট একটা জায়গায় বারান্দায় তাকে একটু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ওখানে থাকতেন। তার পরিবার বরিশালে থাকে। তো এর মধ্যে তিনি আবার হেপাটাইটিস সিতে আক্রান্ত হন। তো আমি তার সাথে কথা বলে 1 মাস পরে তাকে ফোন দিয়েছি। তখন মনে হয় দিবস বা এরকম কিছু একটা ছিল, যে তার সাথে গিয়ে কথা বলে তাকে নিয়ে একটা স্টোরি করি। তাকে ফোন দেওয়ার পরে ফোনটা তার ছেলে ধরলো। তো বললাম যে কে বলছেন? আমি ওনার ছেলে। তো মানে তোমার বাবা কোথায়? বাবা গতকাল মারা গেছে। তো ডায়ালিসিস রোগীরা এই মানে অনেক ধরনের দুর্ভোগের মধ্যে, মানে বহু ধরনের দুর্ভোগ তাদের পোহাতে হয়। ডায়ালিসিস মান খারাপ সেটি বলছি, হেপাটাইটিস বি সিতে তারা আক্রান্ত হয়, নানান ইস্যু, সব মিলিয়ে এই রোগীটার মতো অনেক রোগীর আসলে গল্প। ফলে ডায়ালিসিস সেবাটাকে যে বাংলাদেশে একটা খুব ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং রোগীদেরকে যারা এত টাকা খরচ করে ডায়ালিসিস নেন তারা যদি দীর্ঘদিন বাঁচতেন, সেটাও একটি কথা ছিল। ফলে সরকারের এখানে আসলে খুবই মনোযোগ দেওয়া দরকার। প্রথমত হচ্ছে যে আমি রোগী বাড়তে দেব না, আমি কত রোগীর বার্ডেন টানবো। তো সেই জায়গায় কিডনি বিকল যাতে না হয়, শুরুতে স্ক্রিনিং করা, শুরুতে তাদেরকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা, এবং উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে, এই দুটো রোগীর থেকে তো সাধারণত এই পেশেন্টগুলো ডাইভার্ট হয়ে কিডনি বিকলের দিকে যায়। সুতরাং রোগ প্রতিরোধে আমাদের এখানে একটা বড় জোর দেওয়া উচিত। অন্যদিকে যারা রোগী আছেন সেই জায়গাটাতেও এই রোগীদের জন্য আলাদা করে সরকারের বিশেষ ব্যবস্থা করা দরকার, যে তারা যেন স্পেশালি একেবারে খুবই ভালো মানের ডায়ালিসিস পান, এবং সরকারের বড় ধরনের ভর্তুকির মধ্য দিয়ে। আরেকটি বিষয়, আমরা বহু বছর ধরে শুনে আসছি জেলায় জেলায় মানে ডায়ালিসিস সেন্টার হবে। গত 10-15 বছর ধরে এটা মানে গণমাধ্যম কর্মীদের কানের উপরে রেকর্ড বাজানো হয়েছে। কথা শুনলে মনে হয়েছে যে মনে হয় 2 মাসের মধ্যে সবই চালু হবে। এখন পর্যন্ত সেটা কিন্তু নাই। একজন রোগীকে পঞ্চগড় থেকে কেন ঢাকায় আসতে হবে আমার ডায়ালিসিস নেওয়ার জন্য? একজন রোগীকে আমার সেই খাগড়াছড়ি থেকে কেন ঢাকায় এসে ডায়ালিসিস নিতে হবে? তাহলে আমার জেলায় জেলায় আমার মেডিকেল কলেজ থেকে কী লাভ হইল? এত বড় হাসপাতাল থেকে কী লাভ? এবং বিভাগীয় হাসপাতাল থেকে কী লাভ? আমার হেলথ সিস্টেমকে সব যদি আমি ঢাকায় এনে মানে এক জায়গায় করে রাখি, এবং সেই সুবিধাটুকু অনেক মানে অপ্রতুল, তাহলে তো মানে এই রোগীদের সাথে এক ধরনের আসলে রাষ্ট্রীয় তামাশা হচ্ছে। জি, আপনি ঠিকই বলছেন। আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের অবশ্যই এই বিষয়গুলিতে নজর দেওয়া উচিত। আমরা মিসবাহ ভাই, আমরা অন্য আরেকটি বিষয়ে যেতে চাই। আপনি জানেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে যারা আহত ছিলেন তাদের সঙ্গে, সেখানে কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের সঙ্গে একটা সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, এবং হাসপাতাল ভাঙচুর এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি একটু বলবেন আসলে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণটা কি? পরিস্থিতির আসলে একদিনে হয়নি। যারা জুলাই যোদ্ধা, যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, তারা সঠিক চিকিৎসা পাননি। তাদের যে দাবি, এই দাবি মানে অবশ্যই তার যৌক্তিকতা আছে এবং বাস্তবতা আছে। আমরা জুলাইয়ের শুরুতে যখন দেখেছি যে তখন রাষ্ট্রীয়ভাবে বা সরকার বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রিটমেন্ট আসলে তারা দিচ্ছেন, কোথাও কোনোভাবে বাধা দেওয়া হচ্ছে না। সত্য, চিকিৎসা অনেক জায়গায় ভালো দেওয়া হয়েছে, আবার অনেক জায়গাতে এমনটাও ঘটেছে যে রোগীদের মানে যারা আহত হয়ে গেছেন তাদের ভৎসনা করা হয়েছে, আবার তাদেরকে অনেকটা সময় তারা ইমার্জেন্সিতে পড়েছিলেন,
যে আহত মানুষটির ট্রিটমেন্ট খুব দ্রুত শুরু করা যেত বা দ্রুত শুরু করলে তিনি হয়তো অনেক ধরনের জটিলতা থেকে রক্ষা পেতে পারতেন, তার হয়তো হাত পা কেটে ফেলতে নাও লাগতে পারত। সেই মানুষগুলা কিন্তু এক ধরনের চিকিৎসা বিলম্বে পড়ে তাদের জটিলতা হয়েছে বা তারা ক্ষতির মুখোমুখি হয়েছেন বা অনেকে অঙ্গহানির শিকার হয়েছে। সেটি অবশ্যই এক ধরনের বড় বাস্তবতা। আবার পরবর্তী প্রেক্ষাপট যে আবার অনেকে আছে যে হাসপাতাল থেকে পরিচয় গোপন করে পালিয়ে তারা গিয়ে ট্রিটমেন্টও নিয়েছে। যে ঘটনাটি ঘটেছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, এই হাসপাতালটি আমি বলবো যে অন্য যে কোনো হাসপাতালের তুলনায় জুলাই যোদ্ধাদের জন্য অনেক বেশি ভালোবাসা দেখিয়েছে, মমত্ব দেখিয়েছে এবং এই হাসপাতালটি জুলাই যোদ্ধাদের পরিচয় গোপন করে চিকিৎসা দিয়ে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। এবং ওই সময়ে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অনেক গণমাধ্যম কর্মীও হাসপাতালের পরিচালককে কিন্তু এক ধরনের প্রশ্নের মুখে ফেলেছেন যে আপনি ট্রিটমেন্ট কেন দিয়েছেন, বা আপনার এখানে যারা ট্রিটমেন্ট নিয়েছে তাদের আপনি তালিকা দেন, তাদের ফোন নাম্বার দেন, বা এই ধরনের একটা কোয়ারি তারা করেছে। তো হাসপাতালের পক্ষ থেকে অনেকের তথ্য রাখা হয় নাই, তারা শুধু ট্রিটমেন্টটাকে প্রায়োরিটি দিয়েছে এবং অনেকে মানে রোগীরাও অনেক সময় পরিচয় গোপন করেছে, ভিন্ন পরিচয় দিয়েছে, ফোন নাম্বার ভুল দিয়েছে। তো নানান এ ধরনের ইস্যু হয়ে হাসপাতাল এই রোগীদের জন্য এইটুকু অবদান করেছে। আমি বলবো যে অন্য যে কোনো হাসপাতালের তুলনায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জুলাই যোদ্ধাদের জন্য বেশ ভালো করেছে। আগের সরকারের সময় যখন তাদের বিরুদ্ধে অভিযোগ নাই এবং তারা এই ভালো কাজটি করেছে এবং অনেক ডাক্তার মানে দীর্ঘ সময় তারা মানে একাধারে, আমি জানি একজন ডাক্তার 3 দিন তিনি হাসপাতালে অবস্থান করেছেন, এইরকম গল্প নিশ্চয় অনেকের আছে। তারা সেবাটি দিয়ে গেছেন, তারা কিচ্ছু দেখেন নাই। নিশ্চয়ই এটা চিকিৎসকদের ধর্ম। তো সেই হাসপাতাল নিয়ে যে অভিযোগ উঠেছে এটি আসলে আমি বলবো যে এক ধরনের ভুল বোঝাবুঝি এবং অনেকে আছেন মানে এটি আসলে ভিন্নভাবে, যেমন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে বা কয়েকজন হাসপাতাল পরিচালকও বলেছেন যে অনেকের হাসপাতালে থাকার প্রয়োজনে তারপরেও তারা হাসপাতালে থাকছেন, তারা চাইলে বাসায় গিয়েও এই চিকিৎসাটি নিতে পারেন। কারণ প্রত্যেকটি সরকারি হাসপাতাল জরুরি রোগীদের অকুপাইড থাকে, ফলে ওই বেডটি যদি তারা ছেড়ে দেন অন্য রোগীদের জন্য সুবিধা হয় এবং বাসায় থেকে তারা ফলো আপটি করতে পারেন। সেটি আসলে তাদের বক্তব্য এবং আমরাও দেখেছি যে অনেকে হয়তো আর হাসপাতালে না থেকেও ফলো আপে থাকতে পারেন। ফলে নানান ধরনের ইস্যু নিয়ে এখানে এই হাসপাতালে এই সংকটটা তৈরি হয়েছে এবং বিষ পানের যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে জুলাই যোদ্ধারা ট্রিটমেন্ট পাচ্ছেন না, বিলম্ব হচ্ছে, কর্মচারীদের সঙ্গে এক ধরনের টানাপোড়েন বা দূরত্ব বা কথা কাটাকাটি সব মিলিয়ে আসলে এই ঘটনাটি ঘটে এবং সেটিকে কেন্দ্র করে পরবর্তীতে তারা পরিচালকের সাথে কথা বলেন এবং সেখানে এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। তবে যেভাবে ঘটেছে, যে প্রক্রিয়াতে এবং ঘটনা যত দূর, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। সব পক্ষেরই এখানে সমান ভূমিকা রাখা দরকার। হাসপাতালের সেবা চালুর বিষয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এবং সবাইকে দিন শেষে মনে রাখতে হবে যে আমি যাদের সাথে ঝামেলা করছি সেই হাসপাতালে আসলে আমাকে দিন শেষে যেতে হবে এবং তারা আমাদেরকে সেবাটুকু তো দেন। ফলে হাসপাতালে কর্মচারীরা যেভাবে কোনোভাবে যেমন জুলাই যোদ্ধাদের গায়ে হাত দিতে পারেন না বা খারাপ ব্যবহার কিংবা কোনোভাবেই অপ্রীতিকর কোনো কিছু করতে পারেন না, অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষেরও আমার মনে হয় যে এই বিষয়গুলোতে আরও নমনীয় হয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার। তবে মানে অপ্রিয় বাস্তবতা হচ্ছে যে এখন পর্যন্ত আসলে হাসপাতালে সেবার পরিবেশ ফেরে নাই এবং আমি যখন কথা বলছি সেই পর্যন্ত থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে এবং এক ধরনের মানে ভীতিকর অবস্থা সেখানে আছে। সেটি আসলে এই ঘটনার রেশ ধরে এটা অন্য কোনো হাসপাতালে এমন আর না হোক, এটি আসলে একেবারে সরকারের কেন্দ্রীয়ভাবে পুরো তাদের অভিযোগগুলো শোনা, বিষয়গুলো নিয়ে কথা বলা এবং সেগুলো আসলে তারা কি চান সেই জায়গাটিতে
সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। তবে একটি বিষয় তারা বারবার যেটা বলছেন যে তাদের কর্মসংস্থানের বিষয় নিয়ে এই সরকার আসলে কোনো ধরনের কর্ণপাত করছে না। সরকারের আসলে সেটিও ভাবা দরকার, কারণ যে মানুষটি অঙ্গহানি হয়েছে বা যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি নিয়েও আসলে সরকার এবং স্বাস্থ্য বিভাগের চিন্তা করা উচিত। আচ্ছা, আপনি ঠিকই বলেছেন। যদিও বিষপানের বিষয়টা আপনি একটু বলেছেন, এই যে বিষপানে আত্মহত্যার মতো অবস্থা বা এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছে, যারা জুলাই একদম মাঠ পর্যায়ে গিয়ে সরাসরি যারা ওখানে নিগ্রহের শিকার হয়ে আহত হয়েছে, তাদের মানসিক স্বাস্থ্যের কি দেখভালে কি সরকার বা যারা এর দায়িত্বে রয়েছে তারা একটুখানি একটা গাফলতি বা কোনো ঘাটতি আছে বলে মনে করেন? দেখুন, বাংলাদেশের এই সমস্যা কিন্তু পুরো বাংলাদেশের পুরো হেলথ সিস্টেমের। বাংলাদেশের সমস্যা বলতে মনে করা হয় শুধু শরীরের সমস্যাটাই সমস্যা। মনের সমস্যা যে সমস্যা, মনের অসুস্থতায় যে শরীর আক্রান্ত হতে পারে কিংবা আমার পুরো জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে, বাংলাদেশে মনের স্বাস্থ্যকে আসলে গুরুত্বই দেওয়া হয় না। সেটি রাষ্ট্রও দেয় না, সেটি আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এর কোনো অংশগ্রহণই নাই। অর্থাৎ পুরো হেলথ সিস্টেম হচ্ছে শরীরের জন্য, সামান্য কিছু আছে সেটি হচ্ছে মনের জন্য। যে মানুষটির সামনে আরেকজন গুলি খেয়ে মারা গেছে, যে মানুষটি তার কাঁধে করে তার সহকর্মী, তার বন্ধু, তার স্বজনের লাশ বহন করেছেন, কিংবা যে ভয়াবহতা তারা দেখেছেন, সেই জায়গায় তাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে তারা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য কিংবা এই জায়গাটি নিয়ে তারা কাজ করছেন। তবে এই জায়গাটিতে যেভাবে যতটুকু কাজ হয়েছে বা তাদের জন্য যতটুকু করা হয়েছে সেটি নিয়ে আসলে আমার ডাউট আছে, কারণ সেই জায়গাটায় অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। অনেকে আছেন যে এখনও তারা ট্রমাটাইজড, এবং অনেকে হাসপাতাল না ছাড়বার পেছনে এটিও একটি আসলে কারণ। ফলে একজন মানুষ বা চারজন মানুষ একসাথে এক জায়গায় হয়ে বিষপানের মতো ঘটনা ঘটাবেন, পরে আরও একজন মনে হয় হারপিক খেয়েছে শুনেছি। তো সেই জায়গায় মানসিক স্বাস্থ্যের জায়গাটাই খুব বেশি জোর দেওয়া দরকার, এবং সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে যে খুব বড় ধরনের স্টেপ নেওয়া হয়েছে, সরকার যেটুকু আমাদেরকে গণমাধ্যমে যখনই যা বলেছে সব কিন্তু শরীরের সুস্থতায়, মেন্টাল হেলথের জন্য তারা বড় ধরনের কিছু করেছেন। এটি আসলে আমাদের চোখে যেমনটি পড়েনি, সরকারের পক্ষ থেকেও আসলে ওভাবে আমাদের কিছু বলা হয় নাই। এটি অবশ্যই গুরুত্ব দেওয়ার বিষয়। আপনি যদি একটু বলেন, পুরো জুলাই আন্দোলনের, আপনি এর আগে যদি একটু বলেছেন, জুলাই আন্দোলনের আহতদের চিকিৎসা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আসলে তাদের সঠিক চিকিৎসাটাই দেওয়া হয়েছে বলে মনে হয় এখন পর্যন্ত? পুরো সিনারিওটা যদি একটু বলেন। যেমনটি বলছিলাম যে শুরুর দিকটাই তো খানিকটা অনেক হাসপাতালে অবহেলা হয়েছে জুলাইয়ের শুরুতে, বা এই সরকার আসবার, গণ অভ্যুত্থানের সরকার আসবার আগের সময়টাই অনেক হাসপাতালে, কিছু হাসপাতাল যেরকম খুবই ভালো সেবা দিয়েছে, তার মধ্যে বলছিলাম যে চক্ষু বিজ্ঞান একটা। আবার কিছু হাসপাতাল নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, অনেক ব্যক্তি ডাক্তারের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উঠেছে যে তারা যোদ্ধাতে বিষোদ্গার করেছেন। তো কিছু জায়গায় কিছু সংকট তো হয়েছেই। অনেকে পরিচয় গোপন করে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে ফিরে যখন সরকারি হাসপাতালে এসেছেন, তখন তো ততদিনে তার অনেক ক্ষতি হয়ে গেছে। সময় মতো যদি তিনি চিকিৎসাটুকু পেতেন, তাহলে হয়তো তার সেই ক্ষতিটা হয়তো নাও হতে পারত। ফলে রাষ্ট্র ব্যবস্থায় আসলে এটি প্রসঙ্গক্রমে এটুকু আসলে বলতে হয়। আমি বলবো যে এটার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় রাজনীতির যে এক ধরনের উপস্থিতি বা অতি রাজনীতিকরণ, সেটির আসলে এক ধরনের ফল। একজন রোগীর সামনে, একজন ডাক্তারের সামনে এটিকে আসলে বড় পরিচয় বা বড় বিষয় যে আমার রোগী এই দল করে, আমার রোগী ওই দল করে, আমি রোগীকে এই দলের সেবা দেব না, আমি রোগীকে ওই দলের সেবা দেব। একজন চিকিৎসক তিনি তো শপথ নিয়ে এসেছেন যে তিনি সবার চিকিৎসা দেবেন। ফলে বাংলাদেশের রাজনীতিতে এই যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় রাজনীতির যে এক ধরনের
উপস্থিতি বা রাজনীতি যেভাবে এখানে করা হয়, এটি আসলে বলে তো লাভ নাই, এটি কোনোদিনই বন্ধ হবে না। আমরা আগের আমলে যেমনটা দেখেছি যে একটা দল সবই করত, বাকিরা বঞ্চিত। এখন এসে আবার আগের আমলের সবাই তারা এখন মানে কিক আউট হচ্ছেন, তার যত মেধাই থাক, আর নতুন করে নতুন দলের মানুষরা এন্ট্রি নিচ্ছেন। ফলে এখানে আসলে মেধার ভিত্তিতে পুরো প্রক্রিয়াটি হওয়া দরকার। মেধার ভিত্তিতে না হলে যে সংকটটি হয়, রোগী হিসেবে আমি তো সাফারার, ফলে যিনি মেধাবী তিনি আমাকে চিকিৎসা দিন। ডাক্তারদের কোনোভাবে রাজনীতি করা উচিত না। অনেক গল্প গত 15 বছর আমরা শুনেছি, অনেক মেধাবী চিকিৎসক তাদেরকে এমনভাবে বঞ্চিত করা হয়েছে এবং তাদেরকে এমনইভাবে সরিয়ে রাখা হয়েছে, তাদের মেধার কিন্তু জনগণ মেধার সুফল পায় নাই, জনগণ তাকে সার্ভিসটা পায় নাই। এমনইভাবে এই আমলের মেধাবীদের অনেকে আছেন। আসলে এটি কেন হয়? চিকিৎসকরা বাড়তি সুবিধা নিতে চান। চিকিৎসকদের বাড়তি সুবিধা নেওয়ার মানসিকতাই আমাদের পুরো ব্যবস্থাটাকে আসলে অস্থির করে রেখেছে। নিতে হবে কেন বাড়তি? যিনি সুবিধা পাওয়ার যোগ্য, তার যোগ্যতায় তাকে সুবিধা পাইয়ে দিবে। সুবিধার কেন? যারাই সুবিধা নিতে যায় তারাই তো সুবিধা নিতে চাওয়ার মধ্যেই তো ঝামেলা আছে। মানে এক্স্যাক্টলি তাই, যে আমি চিকিৎসক হিসেবে বাড়তি সুবিধা নেব বলেই তো আমি রাজনীতি করি। বাড়তি সুবিধা যদি আমি না নিতে চাই, আমি রাজনীতি কেন করব? আবার যারা রাজনীতি করেন না তারা কিন্তু অনেক সময় আবার দেখা যায় একটা বড় অংশই দুই আমলেই বঞ্চিত থাকে। অর্থাৎ যারা রাজনীতি করে তারা যদি 10 বছর বঞ্চিত থাকে, আর 10 বছর তো ভালো থাকে। আর যারা একেবারেই করছে না তারা কিন্তু দুই আমলেই হচ্ছে এক ধরনের জটিলতা টানাপোড়েনে থাকে। যে ফলে এখানে আসলে পুরো প্রক্রিয়াটি মেধার ভিত্তিতে হওয়া দরকার। কারণ যিনি মেধাবী তিনি নিশ্চয়ই অন্যদের চেয়ে জাতিকে বেশি সেবা দিতে পারবেন, কিংবা পুরো প্রক্রিয়াটি মানে পৃথিবীর কোনো দেশে আছে যে আমাদের দেশে যেভাবে এই চিকিৎসকদের মধ্যে রাজনীতি, পৃথিবীর কোথাও এরকম আছে বলে আমার মানে জানা নাই। এবং এত বাজেভাবে এখানে রাজনীতিটা হয়, এবং সেই রাজনীতিরই একটা অংশ কিন্তু জুলাই যোদ্ধাদের সেবা না দেওয়ার মানসিকতা। অর্থাৎ জুলাই যোদ্ধারা এক মানসিকতা বহন করেন, ডাক্তার অন্য মানসিকতা। ফলে এখানে তারা আলাদা হয়ে গিয়ে আমি সেবা দেব না এরকম একটা মানসিকতা তৈরি করা হয়েছে। ফলে ওই প্রশ্নের উত্তর এখানেও আসে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় রাজনীতি পরিপূর্ণভাবে বন্ধ হওয়া দরকার। আসলে এই বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে যারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল, আমরা সেই আশা রাখি যে বৈষম্যহীন একটা বাংলাদেশের। মেজবা ভাই, আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নতুন করে 5000 সিনিয়র স্টাফ নার্স পদ সৃষ্টি করা হয়েছে। এরকম একটি খবর গত কয়েকদিন ধরে চলছে। এই সিদ্ধান্তটি আপনি কিভাবে দেখছেন? নার্স সংকট যে বাংলাদেশে, আমরা জানি যে বাংলাদেশে প্রায় এখন 1.5 লক্ষাধিক চিকিৎসক, এবং এর বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রেশিও, একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স থাকবে। সেভাবে যে 150 কোটি প্রায় 4.5 লক্ষর মতো নার্স থাকার কথা। তো বাংলাদেশে এই মুহূর্তে প্রায় হয়তো 1 লাখের মতো নার্স আছে। এই 5000 নতুন করে পদ সৃজন করা হয়েছে, এইটা আসলে কতটা নার্স সংকট কাটাবে? পুরো বিষয়টি নিয়ে যদি একটু বলেন। এটি অবশ্যই অনেক ভালো একটি দিক যে সরকার নার্স নিয়োগ দিচ্ছে, এবং নার্সদেরকে আমরা দেখেছি যে তাদের 2য় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে। ভালো। আমরা শুনছি যে চিকিৎসকও নিয়োগ দেওয়া হবে 2000, সেটিও ভালো। নার্স এবং চিকিৎসক নিয়োগ দেওয়ার সঙ্গে খুব খুশি হতাম যদি এই কথা বলা হতো যে সরকার 10,000 সহায়ক জনশক্তি নিয়োগ দিচ্ছে, অর্থাৎ 3য় বা 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিচ্ছে। সেটি আসলে সরকার করছে না। আপনি শুধু নার্স এবং ডাক্তার দিয়ে পুরো হেলথ সিস্টেম চালাবেন? বাংলাদেশের হেলথ সিস্টেম যারা চালান তারা মনেই করেন স্বাস্থ্য ব্যবস্থা মানেই হচ্ছে নার্স এবং ডাক্তার। নার্স এবং ডাক্তার পুরো কাজটি তাদের পুরো দায়িত্ব সুন্দর, সুচারু, সুনিপুণভাবে পালন করবার জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমার সহায়ক শক্তি আমার তো লাগবে, 3য় শ্রেণীর কর্মচারী লাগবে। সেটি আসলে কখনোই করা হয় না। আপনি সরকারি হাসপাতালে গেলে দেখবেন
চিকিৎসক এবং নার্সরা যে ওয়াশরুম ব্যবহার করেন, এটি অমানবিক। কোনোভাবে এটি হতে পারে না, এত নোংরা, এত অপরিষ্কার। এবং এই সম্মানিত এই মানুষগুলো তারা মানে রোগীদের সেবা দেন, তাদের জন্য কতটুকু ফ্যাসিলিটি সরকার তৈরি করেছে? রোগীরা যে হাসপাতাল যে ওয়াশরুমে যাচ্ছে, এই ওয়াশরুম কি ব্যবহারযোগ্য? আমি একবার একটি সরকারি হাসপাতালে ওয়াশরুমে মানে গিয়েছিলাম, ওখানে 11টি মানে টয়লেট পাশাপাশি আছে, 5টির দরজা নাই। 11টির মধ্যে একটাতে আছে মানে 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 সেটার অবস্থা এতই খারাপ, পানির বোতল আছে সেটার মধ্যে। তাহলে রোগীরা যাবে কোথায়? একটা ওয়াশরুমের যদি দরজা না থাকে, তাহলে আমার এই জিনিসগুলো মেনটেন কে করবে? আমার নার্সের সাথে আমার যে সহায়ক যে জনশক্তি দরকার, তাদেরকেও তো আমার নিয়োগ দিতে হবে। পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা, ঢাকা মেডিকেলে যদি আপনি যান, ট্রলি দিয়ে টাকা রোগীদের থেকে আদায় করা হয়। এই গল্প আমরা শুনে আসছি, গত 30 বছর চেঞ্জ হয়েছে, কারণ ওখানে শুধু নার্স এবং ডাক্তারই নিয়োগ দেওয়া হয়। তো আপনি যদি আউটসোর্সিং করে এই তৃতীয় শ্রেণীর কর্মচারীদের আপনি রাখেন, তাহলে তাদের মনিটরিং সেটাও তো লাগবে। ফলে নার্স ডাক্তার নিয়োগ দেওয়ার সুফল আপনি যদি পরিপূর্ণভাবে পেতে চান, একই সঙ্গে আপনার তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ দিতে হবে, একইভাবে আপনার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে, একইভাবে আমার ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে। আপনি সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়, আমার মেডিকেল টেকনোলজিস্ট কই? আপনি যন্ত্রপাতি কিনে বাক্সবন্দি করে ফালায় রাখছেন, আপনার অসৎ উদ্দেশ্য। আপনি যন্ত্রপাতি কিনবেন, কমিশন দিয়ে পকেট ভরাবেন, আপনি জাতিকে তো সেবা দিতে চান নাই। আপনি যদি জাতিকে সত্যি সত্যি সেবা দিতে চাইতেন, তাহলে আপনি মেডিকেল যন্ত্রপাতি কেনার সঙ্গে আপনি সেইটার মানে অপারেশনটাকে ঠিকঠাক রাখার জন্য আপনার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া দরকার ছিল, সেটা আপনি করার নাই। ফলে ডাক্তার, নার্স এবং মানে নিয়োগ দেওয়ার বিষয়টি ভালো, মানে খুবই ভালো বিষয়, কিন্তু তার সাথে যদি এই জনশক্তিগুলো নিয়োগ দেওয়া হয়, তাহলে একেবারে পুরো বিষয়টি ঠিকঠাক মতো ফাংশন করবে। না হলে আপনি 5,000 নার্সের জায়গায় আপনি 20,000ও যদি নিয়োগ দেন, তাহলে সংকট আসলে পরিপূর্ণভাবে কাটবে না। তো আপনি মেডিকেল টেকনোলজিস্টের বিষয়টা একটু মানে নিয়ে আসছেন অলরেডি। ওরা কিন্তু অনেক দিন ধরে মানে দাবি করে আসছে, এবং 2014 সালে আপনারও কিছু কাজ রয়েছে এ নিয়ে। মেডিকেল টেকনোলজিস্টদের নিয়ে যদি একটু আলাদা করে একটু বলেন যে তাদের নিয়োগটাও কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় এক হতভাগা শ্রেণীর নাম হচ্ছে, স্বাস্থ্যকর্মীর নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। সারা দুনিয়াতে আপনার একজন মানে রোগ নির্ণয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। আপনার রোগ নির্ণয় যদি ঠিকঠাক মতো হয়, ডাক্তার ঠিকঠাক মতো আপনার প্রেসক্রাইব করতে পারবেন, রোগী উপকৃত হবে। বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ ইন্ডিয়াতে কেন যায়? বড় একটা কারণ কিন্তু বাংলাদেশের রোগ নির্ণয় বা ডায়াগনোসিসের জায়গাটায় অনেক ধরনের অপ্রতুলতা আছে, ঘাটতি আছে, সংকট আছে। বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগের বিষয়টি, আপনি শত শত প্রতিষ্ঠান খুলে রাখছেন, তাদেরকে পড়াচ্ছেন, আপনি জনবল তৈরি করছেন, আপনি নিয়োগ দিচ্ছেন না। কি ধরনের তামাশা! এবং তারা খুবই মানে জরুরি, মানে স্বাস্থ্য ব্যবস্থার খুবই জরুরি অংশ, কিন্তু এই মেডিকেল টেকনোলজিস্টের বিষয়ে সরকারের কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ নাই। এবং যেমনটি বলছিলাম যে যারাই যখন স্বাস্থ্যে বসেছেন, তাদেরই তখন ইন্টেনশনই হলো ডাক্তার নিয়োগ দাও, নার্স নিয়োগ দাও। হেলথ সিস্টেম কি তারা সেটা বোঝেনি নাই। হেলথ সিস্টেমটা কি, আমার এটা তো একটার সাথে আরেকটা খুবই সম্পর্কিত, জড়িত। সেই জায়গায় হেলথ সিস্টেম মানে ওই শুধু একপাক্ষিক উন্নয়ন হয়ে গেছে। এবং প্রসঙ্গক্রমে আরেকটু বলি যে বাংলাদেশে পুরো হেলথ সিস্টেমে একদিকে যেমন ডাক্তার নিয়োগ দাও, নার্স নিয়োগ দাও, এটাই স্বাস্থ্য, অন্যদিকে হাসপাতাল বানাও আর যন্ত্রপাতি কেনাকাটা করো, এটাও হলো আমাদের বড় সার্ভে। আমাদের কর্তা ব্যক্তিদের হচ্ছে এটাই ইন্টেনশন যে কেন আর বানাও, এটাতে লাভ আছে তাদের, পকেটটা ভরে, কমিশনটা তারা পান। ফলে স্বাস্থ্য ব্যবস্থা আসলে একটার সাথে যেহেতু আর একটা সম্পর্কিত,
ফলে আমরা আমাদের দুর্নাম ঘোচানোর জন্য ইন্ডিয়াতে বা বহির্বিশ্বে রোগী বন্ধ কিংবা সামগ্রিক হেলথ সিস্টেমের আপনি যদি খুব ভালো উন্নতি চান, সেই ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগ দিতে হবে। এবং মেডিকেল টেকনোলজিস্টরা যেসব প্রতিষ্ঠানে এখন পড়াশোনা করে বের হচ্ছেন, অনেক প্রতিষ্ঠান খুবই নিম্নমানের এবং খুবই নিম্নমানের মেডিকেল টেকনোলজিস্টও আমরা মানে উৎপাদন করছি, তারা পেশায় যুক্ত হচ্ছে। কারণ তাদের ভালো শিক্ষক নাই, তাদের ওখানে আপনার প্র্যাকটিক্যালের ভালো জায়গা কিংবা মানে পরিপূর্ণভাবে একজন মেডিকেল টেকনোলজিস্ট যেভাবে তার বের হওয়া দরকার, কর্মক্ষেত্রে যুক্ত হওয়া দরকার, সেইভাবে তাদেরকে আমরা পড়াতে পারছি না। ফলে দুর্বল জনশক্তি এসে আমাদের পেশায় যুক্ত হচ্ছে। ফলে নিয়োগ জরুরি, তাদের মানোন্নয়নটাও ওভাবে জরুরি। স্বাস্থ্য সংস্কার কমিশন সম্প্রতি তাদের পর্যবেক্ষণ, তাদের প্রস্তাবনাগুলো সরকারের কাছে দিয়েছে। এই সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। আপনি কিভাবে দেখছেন এই প্রস্তাবনাগুলো? সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, মানে অনেক ধরনের সুপারিশ তো তারা করেছে, সবগুলো নিশ্চয়ই ভালো সুপারিশই করেছে। যদিও কিছু বিষয় নজর দেওয়া যেত, আমরাই সেটি বলছি, কিন্তু মোটা দাগে আপনার অর্ধেক সুপারিশও যদি বাস্তবায়ন হয়, অথবা কোথায় আমাকে শুরু করতে হবে সেই জায়গাটা অন্তত একদম শুরুর দিকেই তারা যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, প্রাইমারি হেলথ কেয়ার, সেটি যদি অন্তত পক্ষে প্রাইমারি হেলথ কেয়ারকে যদি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে সরকারি পরের সরকার সেটিকে গুরুত্ব দিয়ে, কিংবা এই সরকার যদি এটা শুরু করে যেতে পারে। আপনি দেখেন, একজন মানুষ, আপনি ঢাকা মেডিকেলে যান, সেই প্রত্যন্ত গ্রাম থেকে একজন মানুষ এখানে এসেছেন চিকিৎসার জন্য। আপনি ঢাকা শহরে আপনার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয়, সেখানে মানুষ সর্দি জ্বরের ট্রিটমেন্ট নিতে যায়। সবচেয়ে বড় মেডিকেল কলেজ, নামকরা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল, সেখানে সর্দি জ্বরের ট্রিটমেন্ট নিতে যায়। ঢাকা শহরে 2.5 কোটি 2 কোটি মানুষ, প্রাইমারি হেলথ কেয়ারের জায়গা কই? নগর স্বাস্থ্যের দায়িত্ব আপনি দিয়ে রাখছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের এই সক্ষমতা নাই, এনজিওকে তারা দায়িত্ব দিয়ে রেখেছে। ফলে সারা বাংলাদেশে 5 থেকে 6 কোটি শহরবাসী, নগরবাসী, তাদের পুরো স্বাস্থ্য নির্ভর করছে কিছু এনজিওর উপরে, এবং সেটি খুবই অপ্রতুল। সেটি সাধারণত মাতৃ এবং শিশু স্বাস্থ্য নির্ভর প্রাইমারি হেলথ কেয়ার ব্যবস্থা। তাহলে আপনি গ্রামে স্বাস্থ্য ব্যবস্থা 14,000 কমিউনিটি ক্লিনিকে সেবাটি দিচ্ছে, শহরের মানুষের সাথে কিন্তু শহরের মানুষরা সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের জন্য খুবই জরুরি। এই কারণে জরুরি, তারা যদি প্রাথমিক সেবাটি নিতে পারেন, তাহলে 80% ক্ষেত্রেই তাদেরকে বড় হাসপাতাল, বিশেষত হাসপাতাল বা টারশিয়ারি হাসপাতালে যেতে হয় না। এই হাসপাতালগুলোতে যদি 80% প্রেশার কমে, রোগীর চাপ কমে, গুরুতর রোগীরা কিন্তু সেই ডাক্তারদের, বিশেষজ্ঞ ডাক্তারদের মনোযোগটি পান এবং সেই সেবাটি তারা নিতে পারেন। পাশাপাশি আরেকটি বিষয় হলো, বাংলাদেশের একজন রোগীর চিকিৎসায় যা ব্যয় হয় তার 64% যায় ওষুধের পেছনে। আপনি অত্যাবশ্যকীয় ওষুধের একটি তালিকা করেছেন 1994 সালে। এটির নাম দেয়া হয়েছে ইমার্জেন্সি মেডিসিন বা এরকম কিছু একটা নাম। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে এসেনশিয়াল ড্রাগের যে তালিকা করেছে, তারা প্রায় নিয়ার টু 300, সেটি আসলে ওষুধ কোম্পানিগুলো বাংলাদেশে এটি বাস্তবায়নই করতে দেয় না এত বছর ধরে। ফলে আপনি চিন্তা করেন, 300 ওষুধ, জরুরি ওষুধ যদি মানুষ একেবারে ন্যায্য মূল্যে বা সীমিত মূল্যে পায়, তার 60 থেকে 70% চিকিৎসা ব্যয় এই ওষুধগুলিতে কিন্তু মেটানো যায়। তাহলে আপনি যদি এই অত্যাবশ্যক ওষুধটাকে আপনি যদি ন্যায্য মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, এবং সরকার যদি অনেক ক্ষেত্রে বিনামূল্যে দিতে পারে, তাহলে এই 64% যে আপনার চিকিৎসা ব্যয়, এটা কিন্তু অনেক নিচে নেমে আসবে এবং মানুষ স্বস্তি পাবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি আমি কমিউনিটি ক্লিনিকে পাই, ইউনিয়ন সাব সেন্টারে পাই, আমি যদি উপজেলায় পাই,
ওই মানুষগুলোকে জেলায় যেতে হবে না, ওই মানুষগুলোকে বিভাগে ঢাকা শহরে আসতে হবে না। ফলে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন মানে মানুষের স্বাস্থ্য ব্যয়ের বড় একটা অংশ কমে যাওয়া। সুতরাং এটিকে আসলে মৌলিক অধিকার এবং এটি মানুষের এটি আসলে নিশ্চিত করা খুবই জরুরি। সেক্ষেত্রে পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ কমবে, মানুষের সামগ্রিক চিকিৎসা ব্যয় কমে যাবে এবং মানুষ এক ধরনের স্বস্তি পাবে। তখন গিয়ে ঢাকা মেডিকেলের বিছানায় ওই মেঝেতে শুয়ে মানুষকে ট্রিটমেন্টটা নিতে হবে না, জেলা সদর হাসপাতালে মেঝেতে শুয়ে ট্রিটমেন্টটা নিতে হয় না। ফলে এর আগে যত সরকারি এসছে, কোনো সরকারি আসলে আপনার এই তৃণমূল পর্যায়ের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটিকে আসলে পরিপূর্ণ করতে পারে নাই। কারণ এই হাসপাতালে সামান্য অনেক হাসপাতাল আছে যে এক্স-রে মেশিনটুকু নষ্ট, এই হাসপাতালের কোনো একজন কর্মচারী ডাক্তারের ইন্টারেস্ট আছে, বাইরে সেটি করাতে হয়। ফলে এই জায়গাগুলো বন্ধ করে তৃণমূলে যদি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা যদি নিশ্চিত করা যায়, সেটি আসলে দেশের মানুষের জন্য একটি অনেক বড় পাওয়া হবে। এবং অন্য অনেক ধরনের সুপারিশই করা হয়েছে যেগুলো বাস্তবায়ন আসলে সময় সাপেক্ষ হবে, একটু সময় লাগবে। সুতরাং এই সরকার খুব দ্রুত এই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় বা এই জায়গাটি নিয়ে যেভাবে স্বাস্থ্য সংস্কার কমিশন যেভাবে সুপারিশ করেছে, বা এটির চেয়ে আরও ভালো একটি মডেল দাঁড় করিয়ে গ্রাম এবং শহরে খুব দারুণ একটা প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম চালু করা দরকার। মির্জা ভাই, আপনি চমৎকার বলছেন। আসলে এখন আপনার কাছে একটু জানতে চাই, সংস্কার কমিশন গঠন হলো, এর মধ্যেই কি সীমাবদ্ধ? সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে, এর মাধ্যমেই কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন হয়ে গেল? বিষয়টা কি এমন? বাংলাদেশে অসংখ্য আইন আছে, বাট আইনের প্রয়োগটা নাই। স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশগুলো আমাদের হাতে রেডি, প্রস্তুত। এগুলোর বাস্তবায়ন খুবই জরুরি। এটি বলবো যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একদম ইনডেপথ চিন্তা করা হয়েছে। এটির বাস্তবায়ন যেমন জরুরি, তেমনইভাবে এই স্বাস্থ্য সংস্কার কমিশনের আরেকটি জায়গায় খুব গুরুত্বের সাথে দেখা উচিত ছিল বলে মনে হয়। সেটি আসলে আছে, বাট এটিকে আরও গুরুত্ব দেওয়া দরকার ছিল। সেটি হলো যে রোগ প্রতিরোধ। বাংলাদেশে এই 54 বছরে যারাই যখন স্বাস্থ্য ব্যবস্থায় বসেছেন, স্বাস্থ্য ঠিক করার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, সবাই আসলে কোথায় শুরু করতে হবে আর কোথায় আমাকে গিয়ে থামতে হবে সেই জায়গাটি ঠিকঠাক না করেই তারা নেমে পড়েছেন। আজ এটা করতে হবে, কাল এটা করতে হবে। তারা খণ্ডভাবে এই কাজগুলো করে গেছেন, এগিয়েছে অনেক আমাদের অর্জন আছে, স্বীকার করছি। কিন্তু একেবারে কোথায় আমি শুরু করব আর আমার প্রায়োরিটি কোনটা হওয়া দরকার সেটি আসলে কেউই কখনোই ভাবে নাই। ফলে আমরা শত হাসপাতাল বানাচ্ছি, আমরা হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনাকাটা করছি। পুরো স্বাস্থ্য ব্যবস্থা আসলে দৌড়াচ্ছে চিকিৎসার পেছনে। আমি কত মানুষকে সেবা দিতে পারবো আমি যদি রোগের উৎস বন্ধ না করি? আপনি ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন, পা দেওয়ার জায়গা নাই। আপনি অন্য কোনো হাসপাতালে গিয়ে দেখেন, সরকারি, পা দেওয়ার জায়গা নাই। তার মানে কি বেসরকারি হাসপাতালে রোগী নাই? আপনি বিকেলে একটা প্রাইভেট হাসপাতালে গিয়ে দেখেন কি পরিমাণ রোগী। আরও যদি আপনি নিচে নামেন, আপনি একটা ফার্মেসিতে গিয়ে দেখেন, একটা ফার্মেসিতে একজন ডাক্তার বসেন, সেই ফার্মেসিতে কি পরিমাণ মানুষ লাইন দিয়ে আছে ডাক্তার দেখানোর জন্য। তার মানে বাংলাদেশের ডিজিজ বার্ডেন অনেক বেড়ে গেছে। বাংলাদেশে এখন পাড়ায় মহল্লায় দুইটা জিনিস হয়, এক ফাস্টফুডের দোকান, দুই ওষুধের ফার্মেসি। তার মানে কি খাচ্ছি এবং আক্রান্ত হচ্ছি। কি আমার পুরো হেলথ সিস্টেমে রোগ প্রতিরোধে কিংবা হেলথ এডুকেশন, স্বাস্থ্য বার্তা আমার পুরোটা অনুপস্থিত। ফলে আমাদের খুব নজর দেওয়া দরকার যে আমার যাতে ডিজিজ বার্ডেন আমি যাতে কমাইতে পারি, রোগটাকে যাতে আমি প্রতিরোধ করতে পারি। এত মানুষের ডায়াবেটিস, এত মানুষের ক্যান্সার এবং উচ্চ রক্তচাপ, আপনি চিকিৎসা দিয়ে কিভাবে আপনি এটাকে করা দরকার। আরেকটা বড় সংকট বাংলাদেশে আপনি থ্যালাসেমিয়া। বহু বছর ধরে দাবি করা হচ্ছে যে
রক্ত পরীক্ষা বিয়ের আগে বাধ্যতামূলক করা হোক, এনআইডির সঙ্গে বাহক কিনা সেটি যুক্ত করে দেয়া বাধ্যতামূলক করে দেয়া হোক। রাষ্ট্রের কানে আসলে থ্যালাসেমিয়া বা এই জিনিসগুলো যায় না। রাষ্ট্র আসলে থাকে হাসপাতাল বানানোর চিন্তায়, রাষ্ট্র আসলে থাকে কেনাকাটার চিন্তায়। ফলে আমি যেমন হাসপাতাল বানাবো, আমি যেমন কেনাকাটা করব এবং খুব গুছিয়ে পরিকল্পিতভাবে যা দরকার, যতটুকু দরকার সেই অনুযায়ী, পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার হচ্ছে আমার রোগ প্রতিরোধে। সুতরাং স্বাস্থ্য সংস্কার কমিশনে এই বিষয়টি চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, আসলে সেখানেও বেশি গুরুত্ব পেয়েছে চিকিৎসার বিষয়টি, যে চিকিৎসাই আমাকে সর্বোচ্চ, মানে রাষ্ট্রের প্রায়োরিটি এভাবেই জিনিসটা এসেছে। ফলে স্বাস্থ্য ব্যবস্থায় আমার রোগ প্রতিরোধের জায়গাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। যে আপনি ঠিকই বলেছেন, যদিও এগুলো প্রস্তাবনা আকারে আছে, হয়তো আগামীতে আরও এরকম প্রস্তাবনা আসবে, মানুষ দিবে এবং এগুলো নিয়ে কাজ হবে। আমরা আবারও বলি যে আমরা সেই প্রত্যাশা রাখি এরকম একটি বাংলাদেশেরই। সর্বশেষ একটা ছোট্ট বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি জানেন যে ঢাকা মেডিকেলে শতবর্ষী হলগুলোতে আছে সেখানকার শিক্ষার্থীরা এবং সেখানে কার্যক্রমগুলো চলছে। বাংলাদেশে তো ভূমিকম্প প্রবণ, মাঝে মধ্যেই ভূমিকম্প হচ্ছে, তো এইরকম অবস্থায় এই ঝুঁকিপূর্ণ এমন ভবনে ক্লাস চালানো কতটা যৌক্তিক আপনি মনে করেন? আমি জানি যে 2018 সাল থেকে কিন্তু যারা কর্তৃপক্ষ আছে ওখানে তারা আশ্বাস দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের কোনো একটা ব্যবস্থা নেবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। কোনো দুর্ঘটনা হলে দায়গুলো কে নেবে? মূলত দায় না তো কেউ থাকবে না। দুর্ঘটনা হলে আসলে তো দায় কেউ নেবে না, যাদের যায় তারাই বোঝে এবং তাদেরটাই যায়। শুধু ঢাকা মেডিকেল না, আপনার পুরাতন যে আমাদের 8টা মেডিকেল কলেজ, এগুলোর অবকাঠামো, বড় ধরনের অবকাঠামো উন্নয়ন আসলে দরকার। ঢাকা মেডিকেল কেন্দ্রিক একটি পরিকল্পনা দীর্ঘদিন থেকেই নেওয়া হচ্ছে যে ঢাকা মেডিকেলকে 5000 শয্যায় উন্নীত করা হবে। তাদের ছাত্রছাত্রী যে আবাসিক হলগুলো আছে এগুলোর খুবই ভঙ্গুর অবস্থা। বাইরের একটি দেশ এই হল করে দেওয়ার কথা ছিল বন্ধুত্বের অংশ হিসেবে, সেটিও আসলে হয়ে ওঠে নাই, করে দেওয়া হয় নাই। ফলে বাংলাদেশ সরকারও সে উদ্যোগটুকু নেয় নাই। এবং ঢাকা মেডিকেলের যে ধরনের ফ্যাসিলিটি থাকা দরকার, সেই ফ্যাসিলিটি আসলে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের সেই অবকাঠামো সুবিধাটুকু পাচ্ছেন না। এটা আসলে অবশ্যই একটি মানে অপ্রিয় বাস্তবতা। ফলে খুব দ্রুত সেটি আসলে সমাধান হওয়া দরকার। এবং শিক্ষার্থী মানে একটি আপনি শতবর্ষী একটি অবকাঠামোতে সেখানে অনেক কিছুই করা যায় না। এবং চিকিৎসা এর তো অনেক বড়, সবচেয়ে বড় বিজ্ঞান, সেই জায়গায় এখানে ল্যাব স্থাপন, অনেক ধরনের এখানে বৈজ্ঞানিক কর্মকাণ্ড চালানো বা অনেক ধরনের জটিলতায় আসলে পড়তে হয়। ফলে ঢাকা মেডিকেল কলেজের ক্ষেত্রে এত পুরনো ভবনে ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্টদের যদি ক্লাস করতে হয়, সেটি আসলে খুবই দুঃখজনক। এবং তাদের সেই সংকটের সমাধান খুব দ্রুত হওয়া দরকার। মাঝখানে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছিলেন যে এ নিয়ে তারা কাজ করছেন এবং সেটি আসলে ডিপিপি আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়ার বিষয়টি সেই সময় শুনেছিলাম যে প্রক্রিয়াধীন। এখন সেটি তো হতে হবে। তবে ঢাকা মেডিকেল সেখানে মানে এক ধরনের জায়গার কিন্তু সংকট আছে। তো যেটুকু জায়গা আছে সেখানে আসলে পরিপূর্ণভাবে ভবন এই মুহূর্তে করা, পাশাপাশি ক্লাসরুম এবং চিকিৎসা সুবিধা চালু রেখে করা, সেটিও আসলে অনেক বড় এক ধরনের জটিলতা। তারপর নিশ্চয়ই কর্তৃপক্ষ সুবিধা মতো জায়গায় এবং সেই অবকাঠামো সুবিধাটি তারা নির্মাণ করবেন আশা করছি। জি, আমরাও আশা করি এই অবস্থার উত্তরোত্তর খুব শীঘ্রই এটার একটা পরিবর্তন দরকার। মেজবা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, মেডি ভয়েসকে ধন্যবাদ। যে প্রিয় দর্শক, আমরা আজ অনেক কিছু বিষয় নিয়ে কথা বললাম। আগামী সপ্তাহে আমরা আবারও স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।